বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে। ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘ 15 বছরের দুর্বিষহ অন্ধকারের অবসান হয়ে গণমানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আমরা আশা করি যে এই সরকার দেশের জনগণের স্বপ্ন পূরণ করতে পারবে। এই দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় বৈষম্যহীন সমাজ গড়তে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়তে এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগী হিসেবে কাজ করতে চায়। হিন্দু মহাজোট বিশ্বাস করে বর্তমান সরকার সর্বক্ষেত্রে সফল হবে। দেশের সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ দ্রুত উন্নতি ঘটবে এবং অল্প সময়ের মধ্যে উন্নত এবং সভ্য জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। মুক্তিযুদ্ধের প্রাককালে 1971 সালে 1 কোটিরও বেশি হিন্দুর বাধ্যতামূলক দেশত্যাগ, দীর্ঘ 9টি মাস ছোট্ট একটি তাঁবুর নিচে শরণার্থী হিসেবে বসবাস ও লক্ষ লক্ষ মানুষের আত্মবলিদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও এদেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতার স্বাদ লাভ করতে পারেনি। স্বাধীনতার পরপরই মৃত শত্রু সম্পত্তি আইন পুনর্জীবিত করে আওয়ামী লীগ সরকার হিন্দু সম্প্রদায়ের 26 লক্ষ একর সম্পত্তি দখল করে নেয়। 1973 সালের 13ই মে বুলডোজার দিয়ে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত রমনা কালী মন্দির ধ্বংস করে দেয়। এরপর বারবার সংবিধান ইচ্ছেমতো কাটাছেঁড়া করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সুবিধা নিয়েছে। হিন্দু সম্প্রদায়কে ভিকটিম বানিয়ে রাজনৈতিক সুবিধা নিয়ে চলেছে ক্ষমতাসীন দলগুলো। কিন্তু হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায় বরাবরই অপাংতেয় থেকে গেছে। কোনো রাজনৈতিক দলই হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়কে দেশের স্বাধীন নাগরিক হিসেবে বিবেচনা করেনি। সবাই দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক জিম্মি হিসেবে ব্যবহার করেছে, ফুটবল খেলেছে। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কাছ থেকেই হিন্দু সম্প্রদায় উপযুক্ত প্রতিনিধিত্ব ও উন্নয়ন লাভ করে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভেঙে ভারত ও পাকিস্তান নামে দুটি দেশ হয়। ভারত ভাগের প্রাক্কালে মুসলিম লীগের সাথে হিন্দু নেতাদের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তফসিলি হিন্দু এমএলএগণ 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভেঙে ভারত ও পাকিস্তান নামে দুটি দেশ হয়। ভারত ভাগের প্রাক্কালে মুসলিম লীগের সাথে হিন্দু নেতাদের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তফসিলি হিন্দু এমএলএগণ ভারতকে সমর্থন না করে পাকিস্তানকে সমর্থন করেন। এই সমর্থনের কারণেই বৃহত্তর খুলনা, যশোর, ফরিদপুর ও বরিশাল পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। 1947 সালের জুলাই মাসের সিলেটের গণভোটে তৎকালীন পাকিস্তানের আইনমন্ত্রী যোগেন মন্ডল বিশেষ ভূমিকা রেখে সিলেট অঞ্চলকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করেন। চুক্তিগুলো ছিল নিম্নরূপ: 1. পৃথক নির্বাচনের ভিত্তিতে সেন্ট্রাল অ্যাসেম্বলিতে 10%, বাংলার প্রাদেশিক পরিষদে 30% আসন, ডিফেন্স এবং ফরেন সার্ভিস সহ সরকারি চাকুরিতে কেন্দ্রীয় সরকারের অফিসগুলোতে 30% আসন এবং 4. প্রাদেশিক সরকারের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পূর্ব বাংলার হিন্দুদের জন্য 20% আসন সংরক্ষণ থাকবে। উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা এবং বিদেশি শিক্ষার ক্ষেত্রে 30% আসন হিন্দুদের জন্য সংরক্ষণ থাকবে। ছাত্রদের উপবৃত্তি দেওয়া হবে। মুসলিম লীগ কর্তৃক প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস স্থাপন করে বাংলার তফসিলি হিন্দু নেতৃবৃন্দ পাকিস্তানের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেন। অবিভক্ত ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের দাবির প্রেক্ষিতে 1909 সালের মার্লি মিন্টো শাসন সংস্কারে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার সুপারিশ করা হয়েছিল। 1916 সালের মন্টেগু চেমস ফোর্ড সংস্কারে মুসলমানদের জন্য এই অধিকারকে স্বীকার করে নেওয়া হয়। 1919 সালের ভারত শাসন আইন ও 1935 সালের শাসন আইনে পৃথক নির্বাচন ব্যবস্থায় মুসলিমরা তাদের প্রতিনিধি নির্বাচন করে। 1947 সালে ভারত ভাগের হওয়ার পর পাকিস্তানেও পৃথক নির্বাচন ব্যবস্থা বহাল থাকে। 1935 সালের ভারত শাসন আইনের ভিত্তিতে 1954 সালে পাকিস্তানের বিধানসভার নির্বাচন হয়। পৃথক নির্বাচন ব্যবস্থায় প্রাদেশিক পরিষদের 309 আসনের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায় 72টি আসন, তার মধ্যে 69 হিন্দু, 2 জন বৌদ্ধ, 1 জন খ্রিস্টান আসন লাভ করে। কিন্তু আওয়ামী লীগের কট্টরপন্থী হিন্দু বৌদ্ধ বিদ্বেষী অংশ মুসলিম ও হিন্দু এবং বৌদ্ধদের পার্লামেন্ট সহ সর্বক্ষেত্র থেকে সরিয়ে দেওয়ার কৌশল হিসেবে নিজেদের দলকে অসাম্প্রদায়িক হিসেবে রূপান্তরের প্রচেষ্টা নেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রচেষ্টাতে 1955 সালের 23 অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে মাওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রস্তাবে সর্বসম্মতিক্রমে 600 কাউন্সিলের মধ্যে 5 জনের বিরোধিতায়